বিএনপির কর্মীকে জামায়াত ইসলাম বানিয়ে অনুদান দিলেন জনাব আমিনুল হক। সেই বিএনপির কর্মী যাকে জামাত বানানো হয়েছে, সেই বিএনপির কর্মী আবার নিজের মুখে সবকিছু বলেছে। হ্যাঁ, একজন বিএনপির কর্মী যে ছোটবেলা থেকেই বিএনপিকে পছন্দ করত, সেই রকম একজন এলাকার স্থানীয় নেতাকে সে জামায়াতের ট্যাগ লাগিয়ে তারপর তাকে অনুদান দিয়ে আবার বলছে এটাই বিএনপি। বিএনপির মধ্যে কোনো ভেদাভেদ নাই, জামাত এনসিপি নাই, আমরা সবাইকে অনুদান দিতে পারি। এর পরবর্তীতে এটা নিয়ে হয় তীব্র সমালোচনা। এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকেই মন্তব্য করছে, তার মানে কি আমরা এতদিন পর্যন্ত যে বিএনপিকে দেখেছি জামায়াতের নেতাকর্মীকে অনুদান দিতে, এনসিপির নেতাকর্মীকে অনুদান দিতে, অন্য কোনো দলের নেতাকর্মীকে অনুদান দিতে, তারা কি আসলে কেউই অন্য কোনো দলের ছিল না? নিজের দলের নেতাকর্মীকেই তারা অনুদান দিচ্ছিল? যদি তাই হয়ে থাকে, তাহলে এই যে অসহায় দরিদ্র সুবিধা বঞ্চিত মানুষের জন্য তারা যে তহবিল পাশ করে নিয়ে আসে, যে অর্থ সরকারের কাছ থেকে নিয়ে আসে তাদেরকে দেওয়ার জন্য, সেগুলো কি নিজের দলের নেতাকর্মীকে সুবিধা বঞ্চিত অসহায় বানিয়ে তাদেরকে বিতরণ করে? হ্যাঁ, প্রশ্ন এখন অনেকেই অনেকভাবে করে যাচ্ছে। সরাসরি যদি আজ সেই বিএনপির কর্মী এই কথাটা না বলতো যে আমি কোনোদিন জামাত করি না, আমি জামাতের কোনো কর্মীও না, আমাকে বানানো হয়েছে জামায়াত ইসলামের কর্মী, বানিয়ে তারপর ভিডিও করা হয়েছে, যদি তার মুখ থেকে এই জবানবন্দি না আসতো তাহলে কোনোদিন এটা তারা স্বীকার করতো না। এটা আসলে খুবই লজ্জার বিষয়। আপনি একটি দল করেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। এখন আপনার দলের নেতাকর্মীকেই আপনি জামায়াত ইসলাম বানায়, এনসিপি বানায়, তাদেরকে অনুদান দিয়ে বললেন এটাই বিএনপির চরিত্র। বিএনপি আসলে সকল দলের নেতাকর্মীকেই বুকে জড়িয়ে নিতে জানে। আসলেই কিন্তু বিএনপি সেটা জানে। যদি না জানতো, আজ কিন্তু বিএনপির মাঝখানে আমরা অন্য কোনো দলের নেতাকর্মীকে দেখতাম না। এক সময় যারা আপনাদেরকে জেল খাটিয়েছিল, আজ তারাই যেন আপনাদের বন্ধু। এইরকম অভিযোগ উঠেছে আপনাদের বিরুদ্ধে। এটা কিন্তু খারাপ না। মনের মধ্যে ক্ষোভ না রেখে বন্ধু স্বরূপ আচরণ দেখিয়ে আমরা সবাই একে অপরের কাঁধে হাত মিলেই রাজনীতি করতে চাই। এটাই রাজনীতির মূলত ধর্ম হওয়ার দরকার। তবে না, রাজনীতি এখন ক্ষোভের রাজনীতি হচ্ছে, ভোগের রাজনীতি হচ্ছে। আমরা এই ক্ষোভ ভোগ থেকে বাঁচতে চাই, কারণ আমরা সাধারণ জনগণ, যেই হোক সরকার, সবার কাছেই হব অবহেলিত। এই চরম সত্য মেনে নিয়েই আমাদের জীবনযাত্রা মান উন্নত করার স্বপ্ন দেখি আমরা। তবে সেই মান উন্নত করতে গিয়ে হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়, হঠাৎ করে ইন্টারনেট চলে যায়। এই ইন্টারনেট বিদ্যুতের স্বল্পতার মাঝখান দিয়েই একজন ফ্রিল্যান্সারের জন্ম হয় এই দেশে। তার কাছ থেকেও নাকি কেটে নেওয়া হয় আবার 7.5% ট্যাক্স। এর চেয়ে দুঃখের আর কি হতে পারে? যারা এই দেশের রেমিটেন্স যোদ্ধা, যারা এই দেশের মধ্যে বিরাট বড় একটি ভূমিকা পালন করে অর্থনৈতিক দিক দিয়ে, সেই রেমিটেন্স যোদ্ধাদের কাছ থেকে যদি আসলে 7.5% ট্যাক্স কেটে নেওয়া হয়, তাহলে এই দেশে কোনোদিন ফ্রিল্যান্সারের জন্ম নিবে না। যে বিদ্যুতের সংকট, ইন্টারনেটের সংকট কাটিয়ে একজন ফ্রিল্যান্সার হতে পারে, সে অবশ্যই আপনার ব্যাংকের মাধ্যম বাদেও এই দেশে টাকা আনতে পারে। আসুন, যারা আমাদের দেশের জন্য ভূমিকা রাখে তাদেরকে আরো সুযোগ সুবিধা দেয়। আমি একটি ভিডিও বানিয়েছিলাম আসলে কার কার কাছ থেকে কত পার্সেন্ট ট্যাক্স খাওয়া হচ্ছে, সরকার কার কাছ থেকে আসলে ট্যাক্সটা কেটে নিয়ে যাচ্ছে, সেই বিষয়ে জানার জন্য আমার আগের ভিডিওটি দেখে আসবেন নিউজ কিতে গিয়ে। সর্বশেষ একজন বিএনপির সুনামধন্য নেতা যখন তার দলের কর্মীকেই জামাত কর্মী বানিয়ে তারপর অনুদান দেয়, তখন এই বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা একটু কমেন্ট করে জানান। আপনাদের সবার মূল্যবান মতামত দেখার অপেক্ষা।